নমস্কার। পিপিএফ এর আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আগামীকাল যে মার্কেটটি শুরু হতে চলেছে, একটা নতুন সপ্তাহের সোমবারের মার্কেট। সেই মার্কেটে কোন কোন বিষয়ের উপর আমরা নজর রাখবো, কিভাবে আমরা নিফটির জন্য প্ল্যানিং করতে পারবো, বা কিছু কিছু স্টক, কিছু কিছু সেক্টরের উপর আমাদের যে নজরগুলো থাকছে সেগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করবো। তো ভিডিওটি পুরোটি দেখুন। অনেকগুলি স্টককে নিয়ে আজকে আলোচনা করবো, নিফটির কিছু কি পয়েন্টস এবং পুরো ডিটেল চার্ট অ্যানালিসিস আমরা এই ভিডিওটির মাধ্যমে করবো। ভিডিওটি শুরুতে বলে রাখি, এই ভিডিওটি পুরোপুরি একটি এডুকেশন পারপাস ভিডিও, তাই কোনো ইনভেস্টমেন্ট টিপস হিসাবে এটাকে নেবেন না, বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। পুরোপুরি সেই গাইডলাইন অনুযায়ী আপনারা কাজ করবেন। আর যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা কাইন্ডলি চ্যানেলটি একটু ফলো করে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমাদের যে ফ্রি চ্যানেলগুলো রয়েছে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গুলো, সেগুলো জয়েন করবেন নিত্য নতুন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। চলুন তাহলে স্ক্রিনে যাওয়া যায়। প্রি মার্কেট অ্যানালিসিস আজকের জন্য দেখুন, আমরা আগের দিন মার্কেটে দেখেছি আমাদের যে মেন ইন্ডেক্স গুলো রয়েছে সেই মেন ইন্ডেক্স গুলো প্রায় সব পজিটিভে ক্লোজিং দিয়েছিল। তারপর মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর, আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর একটা নিউজ আমরা দেখতে পাই যে ইরান বলে যে স্টেট অফ যে হরমুজটা রয়েছে, মেন একটা কনফ্লিক্টের যে জায়গাটা ছিল সেটা তারা খুলে দেবে। কিন্তু সেই নিউজটা আসার পর আমরা মার্কেটে একটা বিশাল বড় র্যালি দেখতে পাই, গিফট নিফটি বা ওয়ার্ল্ড মার্কেটের উপর একটা বড় ধরনের র্যালি দেখতে পাই। কিন্তু তার ঠিক একদিনের পরই, প্রায় একদিনও নয়, প্রায় 4-5 ঘন্টা পরেই আবার একটা নিউজ আছে, স্টেট অফ হরমুজ বন্ধ করে দেওয়া হচ্ছে। তো আমি এটা নিয়ে অনেকবারই আমার সোশ্যাল মিডিয়াতে বলেছি, আমার ফেসবুক পেজে আমি আপনাদেরকে বলেছি যে নিউজের ইম্প্যাক্ট যখন হবে তখন আমরা বুঝতে পারি যে কিভাবে নিউজটাকে প্লে করা আছে, কারণ আমরা তার হিস্ট্রি গুলো দেখতে পেয়েছি বা হিস্ট্রি গুলো দেখেছি। তো সেই অনুযায়ী দেখতে গেলে কালকের মার্কেটের জন্য আমাদের যে পয়েন্টগুলোকে লক্ষ্য করতে হয়, প্রথম হচ্ছে যে আমাদের মার্কেটটা যে জায়গায় বন্ধ হয়েছে সেই জায়গার একটা ডিটেল অ্যানালিসিস আমরা যদি আজকে করি। নিফটি, সেন্সেক্স, ব্যাংক নিফটি, মিড ক্যাপ নিফটি সবগুলোই আগের দিন পজিটিভে বন্ধ হয়েছিল। ভিক্সকে আমরা দেখেছিলাম কিছুটা কুল অফ হতে, যেখানে মনে হচ্ছিল যে মার্কেটের মধ্যে যে ফিয়ার, যেটা ভয়ের জায়গাটা রয়েছে সেটা আস্তে আস্তে কমছে। এরপর যদি আমরা ওয়ার্ল্ড মার্কেটের সিচুয়েশনটা দেখি, ওয়ার্ল্ড মার্কেটও প্রায় আগের দিন সব প্রায় 1%-এর কাছাকাছির উপর সবগুলো বন্ধ হয়েছে, এবং সেখানে পজিটিভ একটা সিগন্যাল আমরা পেয়েছিলাম যে হয়তো আমাদের নেক্সট ডে যে মার্কেটটা খুলতে যে আগামী সোমবার, মানে গতকালের যে মার্কেটটা ওপেন হতে যাচ্ছে, সেখানে একটা ভালো রকমের গ্যাপ আপ হতে পারে। এটা একটা চারিদিকে একটা মনে হচ্ছিল চারিদিক দিয়ে। কিন্তু ওভারঅল আমি যদি সেই রেসপেক্টে এশিয়া মার্কেটটা দেখি, এশিয়া মার্কেটের নিকেই, হ্যাংসেং এগুলো কিন্তু অলরেডি আগের দিন একটা নেগেটিভ বন্ধ হয়েছিল, এবং ক্রুড অয়েলকে আমরা একটা ড্রাস্টিক্যালি 10-15% মতো ফল দেখেছি ওই নিউজটা আসার পর। যেহেতু হরমুজ যদি খুলে যায়, সেখানে ক্রুড অয়েলের যে ট্যাঙ্কার বা ভেসেলস গুলো আছে সেগুলো তাহলে ক্লিয়ার হতে পারবে, এবং তারপরে ক্রুড অয়েলের যে সাপ্লাইটা রয়েছে সেগুলো ভালোভাবে আরো শুরু হতে পারবে। তো সেই রেসপেক্টে দেখতে গেলে আমরা গিফট নিফটিকেও আমরা প্রায় 2%-এর কাছাকাছি ক্লোজ দিতে দেখেছি, এবং সিলভার, গোল্ড এগুলোকে আমরা পজিটিভে ক্লোজ দিতে দেখেছি। এরপর মেন যে আমরা পেন পয়েন্ট গুলো আমি বারবার বলি, যে যখন আমরা উইকলি কোন নতুন কোনো উইক ভালোভাবে স্টার্ট করছি, তখন আগের 2 উইকস বা 3 উইকস বা 1 বা 2 মাস আগে আমরা এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে মার্কেটটাতে কি ধরনের কি ইম্প্যাক্ট করেছে সেগুলো যদি লক্ষ্য করি, যবে ডেট ওয়াইজ আমি আপনাদের সামনে স্ক্রিনের সামনে দিয়েছি, এই ইম্প্যাক্ট গুলোতে আমরা দেখবেন যে যখন হরমুজ ওপেন হলো বা ক্লোজ হলো বা সিজফায়ার হলো, সিজফায়ার যখন উঠে যাচ্ছে তখন মার্কেটে কি ধরনের প্রভাব ফেলেছে সেগুলো যদি আপনারা চার্টের মধ্যে দেখেন ভালো করে, এটা দেখে আপনারা ডিসাইড করতে পারবেন যে পরের দিনের জন্য নেক্সট এর জন্য প্ল্যানিং কিভাবে করতে পারবো। এখনো পর্যন্ত যে মেইন কি পয়েন্টটা হয়ে আছে সেটা আমি আহ, যেটা দেখতে পাচ্ছি ওভারঅল মার্কেটের মধ্যে একটা সেন্টিমেন্ট তৈরি করা হচ্ছে, যে একটা নিউজ ইম্প্যাক্ট ফেলা হচ্ছে। বিশেষ করে আমি বারবার বলি, যেটা উইকেন্ডের দিকে আমরা যদি দেখতে হবে, উইকেন্ডের দিকে একটা বড় ধরনের নিউজ আছে, সেই নিউজটার জন্য নেক্সট ডে বা তার পরের দিন যদি একটা স্যাটারডে নিউজটা আছে, সানডে দিন পুরোটা ক্লোজ করে তার উপর আবার একটা মানে সেন্স তৈরি করার পরে আমরা সোমবার দিনকে একটা ডিসিশন আমরা যেতে পারছি। এরকম ধরনের একটা সিচুয়েশন মার্কেটে তৈরি করে। এবার যেহেতু বিটিসি, বিটকয়েন আপনার 24/7 খোলা থাকছে, সেই সময় কি হয়, সোমবার দিনকে রবিবারের দিনকে যদি কোনো নিউজ আসে, তো বিটিসির যদি এখানে কোনো মুভমেন্ট আমরা দেখতে পাই, বিটিসিটা ধরুন 1% বা 2% বা 3% যদি একটা জাম্প বা ফল যদি আমরা দেখতে পাই, অনেকে আবার সেই জায়গায় অনেক ইনভেস্টর বা ট্রেডাররা যারা রয়েছেন তারা কিন্তু সেইভাবে সেইটাকে প্লে করার চেষ্টা করেন। কারণ বিটিসি কে এখন অনেকভাবেই আমরা ওয়ার্ল্ড মার্কেটের সাথে প্রেডিক্ট করে দেখতে পাই, ওয়ার্ল্ড মার্কেটে কোনো নিউজ হলে সেখানে একটা বড় ধরনের ইম্প্যাক্ট দেখা যেতে পারে।
এরপর যদি আমরা দেখি ক্রুড অয়েলের প্রাইসের ফলে মেনটেন আমাদের যে সেক্টর গুলো ইম্প্যাক্ট করছে সেটা হচ্ছে যে আমাদের অয়েল রিফাইনারি যে সেক্টরটা রয়েছে, মানে সার্ভিস সেক্টরটা রয়েছে, ওএনজিসি, ওয়েল ইন্ডিয়া, বিপিসিএল, এইচপিসিএল, এই জায়গায় এই স্টকগুলোর উপর একটা বড় ধরনের প্রেশার আপাতত রয়েছে। এবং এভিয়েশন সেক্টরে যেহেতু এভিয়েশন ফুয়েল যেটা আছে সেটারও প্রাইস বেড়েছে ক্রুড অয়েল বাড়ার ফলে, তো ওই জন্য সেখানে ইন্ডিগোর উপর একটা প্রেশার তৈরি হচ্ছে। এবং সেখানে কিন্তু তাদের যে ফ্লাইট চার্জ সেটাও অনেকটা বেড়েছে, এবং সেখানে সেই জায়গায় তাদের প্রফিটেবিলিটির একটা ধাক্কা লাগছে। এরপর যে পেন্টস এর ইন্ডাস্ট্রিতে ক্রুড অয়েল একটা বড় ভূমিকা পালন করেছে, তার জন্য এশিয়ান পেন্ট, বার্গার পেন্টস, এই জায়গাগুলো যেটা রয়েছে সেগুলোর আমাদের দিকে নজর রাখতে হবে। শিপিং ইন্ডাস্ট্রি যারা লজিস্টিক ডিপার্টমেন্টে কাজ করছে, লজিস্টিক সেগমেন্টে, তাদের সেই জায়গাটাতে তাদের যেহেতু একটা মেইন প্যাসেজ হয়ে হচ্ছে কমার্শিয়াল বা কোনো কিছুই আমরা সেখান থেকে যাতায়াত করাতে পারছি না আপাতত, কারণ এখনো পর্যন্ত কোন জায়গায় আলোচনা আছে সেটা আমরা জানি না, কারণ এখনো পর্যন্ত সিজফায়ারের যে টেনিওরটা সেটা তো রয়েছে, কন্টিনিউ রয়েছে, এবং ইউএস এর যে ব্লকেট সেটা সরেনি, এবং ইরান পুরোপুরি ভাবে আজকে হরমুজটাকে বন্ধ করে দিয়েছে। এবং এই তারা বলে দিয়েছে স্পষ্ট যে যতক্ষণ না কোনো সম্পূর্ণ ডিলিং হবে, কোনো ডিলিং ছাড়া আমরা এই হরমুজ আর কিন্তু খুলতে যাব না। কোনো ধরনের টুইট বা কোনো অফিসিয়াল যতক্ষণ অ্যানাউন্স করছে ততক্ষণ আমরা সেটা জানতে পারবো না। এরপর যদি আমরা দেখি FY 26 এর যে Q4 রেজাল্ট গুলো আসছে, সেখানে যদি আমি বলেছিলাম যে আইটির রেজাল্ট, আইটি ইন্ডাস্ট্রির যে রেজাল্ট গুলো আসবে তার উপর, তার এগেনস্টে কিন্তু আমরা নিফটির উপর একটা বড় ধরনের মুভমেন্ট দেখতে পাবো। আমি অলরেডি আগের দিন যখন আমার 17 তারিখের যে ভিডিওটা আমি দিই পোস্ট মার্কেট চলে, সেখানে আমি বলেছিলাম যে নিফটি আইটি ইন্ডেক্সটা কোন জায়গাতে প্লে করার চেষ্টা করছে। এবং আরেকটা আমার ক্রুশিয়াল একটা সেক্টর ছিল, সেটা হচ্ছে ইন্ডেক্স ছিল, সেটা হচ্ছে এফএমসিজি যে আগের দিনের বড় র্যালি কোন জায়গা থেকে এসেছে সেটা কিন্তু অলরেডি আমরা দেখেছি। তাই আইটির যে সমস্ত রেজাল্ট বেরোচ্ছে সেই রেজাল্ট গুলোর উপর আমরা যদি নজর রাখি, তাদের যে প্রফিটেবিলিটি, ইয়ার অন ইয়ার যে প্রফিট মার্জিন সেটা কিন্তু অনেকটা সংকীর্ণ হয়েছে। সেই সংকীর্ণ হওয়ার ফলে তাদের যে গ্রোথ, সেই গ্রোথের উপর কিন্তু একটা বড় ধরনের কোশ্চেন আসছে, এবং যেহেতু এটা একটা এআই এর উপর একটা বড় ধরনের ইম্প্যাক্ট করছে এআই এর এগেনস্টে, তো সেই জন্য আমাদের কিন্তু আইটি রেজাল্টের উপর ভালো করে নজর রাখতে হবে। অলরেডি উইপ্রো রেজাল্ট পেয়েছে, উইপ্রো ইয়ার অন ইয়ার প্রায় 2 থেকে 3% তাদের প্রফিটের উপর ধাক্কা লেগেছে। এরপর যে রেজাল্ট গুলো আসছে, এইচসিএল টেকনোলজিস, টেক মাহিন্দ্রা, ইনফোসিস, আইডিএফসি ব্যাংকের উপর আমি নজর রাখতে এই জন্যই বলবো, কারণ আইডিএফসি ব্যাংক একটা ভালো জায়গায়, একটা ভালো গ্রোথের জায়গা তৈরি করছিল আস্তে আস্তে, এবং সেই জায়গাতে আমি যেহেতু স্মল ক্যাপ যে ব্যাংক গুলো রয়েছে তার মধ্যে কিন্তু আমি আইডিএফসি ব্যাংক বা পিএসইউ ব্যাংকের মধ্যে আইডিএফসি ব্যাংকে অবশ্যই নজরে রাখতে বলবো। এরপর যদি আমি দেখি এফআইডিআই, যদি আমি যে তাদের যে পজিশনটা রয়েছে, আমি আহ, কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম, সেখানে আমি বলেছিলাম এফআইডিআই যে ডেটাটা আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ 2023 থেকে কন্টিনিউ 2025-26 চলছে আমরা অলরেডি, তাদের যে কন্টিনিউ সেলিং মুড, সেই সেলিং মুডটা কিন্তু আমি আস্তে আস্তে বলেছিলাম যে কমতে পারে। কারণ আমি একটা বলেছিলাম আপনাদেরকে, যখন মার্কেটে তাদের যখন বাইং আসতে শুরু করে, মার্কেটের মধ্যে একটা পজিটিভ সাইন্স তৈরি হয়, যে কোনো একটা পার্টিকুলার কোনো সেক্টরে বলুন, বা তাদের যে রোটেশনাল যে ব্যাপারগুলো থাকে, যে একটা সেক্টরকে তারা মানে কাজ হয়ে গেলে তারপরে অন্য আবার একটা সেক্টরকে তারা সেদিকে নজর দেয়। সেই রেসপেক্টে আমি যদি দেখি যে 10 তারিখ থেকে 10ই এপ্রিল থেকে কন্টিনিউ 17ই এপ্রিল পর্যন্ত তাদের মধ্যে তারা একদম একটা বাইং মুডে রয়েছে। প্রত্যেকটা ডেটে তারা নেট বায়ার হিসেবে 500-600 কোটি টাকার উপর তারা একটা নেট বায়ার রয়েছে। তার এগেন্সে ডিআইদের একটা হেভি সেলিং আমরা দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে। এবার আমি এই জায়গায় বলেছিলাম আপনারা যদি এই রেসপেক্টে একটা স্কিনার তৈরি করতে পারেন, যে এফআই দের ইনক্রিজ স্টেক কোথায় ইনক্রিজ হচ্ছে, তো বা তাদের ইনভেস্টমেন্ট কোথায় বাড়ছে, সেই এক্সপেক্ট আমি সেই স্টকগুলোর উপর ভালো করে নজর রাখতে পারবেন। ঠিক আছে। এরপর যদি আমরা দেখি সেক্টর যে পারফরমেন্স যদি আমরা দেখি, আপনার যে সেক্টরগুলো মেটালস, রিয়েলটি, পিএসইউ ব্যাংক, আইটি সেক্টর, এনার্জি, আহ অয়েলের যে সেক্টরটা রয়েছে, সেই সেক্টরগুলোর উপর কিন্তু একটা বড় ধরনের একটা মোমেন্টাম রয়েছে। আইটির উপর একটা রিভার্সালের একটা সাইন তৈরি হচ্ছে। মেটালস সেক্টরটা একটা ভালো একটা ভোলাটাইল মোমেন্টাম অবশ্যই রয়েছে, মানে ভোলাটাইল প্লাস মোমেন্টাম। যদি কোনো একটা আমরা যদি হিস্ট্রি দেখে থাকি, যে যখনই কোনো ওয়ার টাইপের সিচুয়েশন বা মার্কেটে একটা বুলিশ বিয়ারিশনেস থাকে, তখন কিন্তু মেটাল সেক্টরটাকে আমরা দেখেছি সেখানে একটা সাপোর্ট বা পিলারের মতো দায়ী থাকতে দেখেছি। তো সেই জায়গায় তারা কাজ করছে। রিয়েলটির ক্ষেত্রে আমি বলবো যে রিয়েলটি সেক্টর, যেহেতু আমি যদি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, রিয়েলটি সেক্টরের জায়গাটাতে এখনো কিন্তু ইন্ডিয়াতে এখনো কিন্তু সেই সুযোগ রয়েছে, বা সেই গ্রোথের জায়গায় কিন্তু রয়েছে। রিয়েলটিটা একটা ভালো মোমেন্টাম এখনো কন্টিনিউ রয়েছে। এরপর যদি আমি দেখি বুলিশ মার্কেটের এগেনস্টে আমাদেরকে, যদি আমরা বুলিশ মার্কেটে যদি বুলিশ থাকি, তাহলে আমাদেরকে Q4 রেজাল্ট এবং ওয়ার্ল্ড মার্কেটে হরমুজের উপর বা ইরান বা ইউএস এর যে কনফ্লিক্ট রয়েছে তার এগেনস্টে যে নিউজ গুলো রয়েছে সেগুলো আমাদেরকে
ফলো করতে হবে। এবং আমরা যদি আমাদের মার্কেটে যদি মার্কেট ভিউ বেয়ার হয়ে যায়, তাহলে কিন্তু আমাদেরকে মার্কেটের যে পজিটিভ নিউজগুলো যেগুলো আমরা ভেবেছিলাম যে মার্কেটিং এসে পজিটিভ হতে পারে, বাট সেগুলো যখন নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে, তখন আমাদেরকে একটু সাবধান হয়ে ভাবতে হবে যে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে কোন কোন সেক্টর বা কোন কোন স্টককে পাচ্ছি, যেখান থেকে আমরা মোমেন্টামটা পাচ্ছি, যে বুলিশ সাইন পাচ্ছি। অনেক অনেক সেক্টর বা অনেক অনেক স্টক আজ আমি বারবার বলেছিলাম, তারা কিন্তু অলরেডি সিগন্যাল দেয় যে মার্কেটে একটা রিভার্সাল আসতে চলেছে। তো আপনারা যদি এরকম কোনো সেক্টর বা স্টক খুঁজে পান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে মার্কেটের মধ্যে এমন কোন সেক্টর বা স্টক রয়েছে এখন পর্যন্ত যেগুলো মার্কেটের মধ্যে একটা বুলিশনেস তৈরি করার চান্স আছে। এরপর আমরা নিফটির ডিটেল চার্টটা দেখবো যে নিফটি কি করতে চাইছে। চলুন দেখুন, নিফটির আগের দিন আমি 5 মিনিটের যে চার্টটা দিয়েছিলাম, সেই চার্টে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে 24,335 এই জায়গাটা কিন্তু আমার জন্য এখনো পর্যন্ত ভাইটাল। কারণ আমি বলেছিলাম এই জায়গাটার উপর 2 থেকে 3 দিন মার্কেটকে হোল্ড করতে হবে, তারপরে যদি মার্কেটের একটা পজিটিভ সাইড তৈরি করতে হয়, তারপরে 520 একটা মেজর 24,520 একটা মেজর রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। আর ডাউন সাইডে আমার ভিউ ছিল 24,095 একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। অলরেডি সেই সাপোর্টটা কাজ করেছে এবং সেটাকে আমি একদম যদি এসআর ইন্টারচেঞ্জ হিসেবে ধরি, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স যদি আমি ধরি, সেইটা হিসেবেও কিন্তু এই 24,095 জোনটা আমার কাজ করেছে। এরপর যদি আমি একটু বড় টাইম ফ্রেমে নিফটিকে দেখি, নিফটির আমি একটা ক্রুশিয়াল জোন আমি বলেছিলাম যে এই 24,000 আমি পার্টিকুলার যদি বলি, 24,190 থেকে 24,140-এর যে রেঞ্জটা রয়েছে, 40-50 পয়েন্ট, এই জোনটা নিফটির জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে কালকের জন্য। কালকের জন্য যদি আমি প্ল্যানিং করি, কালকে যদি মার্কেটে 100 থেকে 150 পয়েন্ট আমি ধরলাম মার্কেটে গ্যাপ ডাউন হচ্ছে, কোনো পজিটিভ একটা নিউজের জন্য মার্কেট গ্যাপ ডাউন হবে। আদার সাইড যদি ধরি আমি 200 থেকে 250 পয়েন্টের মতন একটা গ্যাপ ডাউন হচ্ছে। মার্কেট যদি এই জোনটার কাছে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে বা এই জোনটার কাছ থেকে রিজেকশন পায়, তাহলে মার্কেটে একটা ড্রাস্টিক্যালি একটা ফল আসতে পারে এবং সেই ফলটা 24,000 পর্যন্ত বা 23,930 পর্যন্ত সেটা কন্টিনিউ হয়ে সেখান থেকে একটা বাউন্স ব্যাকের চান্স রয়েছে। এরপর যদি মার্কেটের মধ্যে একটা পজিটিভনেস থাকে যে মার্কেট 100-150 পয়েন্ট উপরে ওপেন হয়েছে এবং সেখান থেকে ওপেন হওয়ার পর যদি একটা রিজেকশন খেয়ে 24,335 বা 24,244 এই জায়গা থেকে সাপোর্ট নেয়, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে আবার একটা বাউন্স ব্যাক এসে মার্কেট আবার কিন্তু এই 24,405-6 যে লেভেলটা রয়েছে আগের দিনের যে মার্কেটের যে হাইটা ছিল, সেই হাইটাকে ভাঙার চেষ্টা করবে। মানে 16 তারিখে যে হাইটা তৈরি করেছে, হাইটা ভাঙার চেষ্টা করবে। আর এই যে ট্রেন্ড লাইনটা রয়েছে, এই ট্রেন্ড লাইনটা কিন্তু কালকে একটা আইদার অর একটা কাজ করতে পারে, আইদার সাইড আদার সাইড এইরকম একটা কাজ করতে পারে, মানে সাপোর্ট বা রেজিস্ট্যান্সের একটা কাজ করতে পারে এই ট্রেন্ড লাইনটা। তো এই ট্রেন্ড লাইনটার উপর আপনাদেরকে 1 ঘন্টা চার্টের উপর নজর রাখতে হবে। এরপর যদি আমি মার্কেটে একটা ডেলিতে যাই, যদি আমি মার্কেটের ডেলি ভিউটা দেখি, মার্কেটের ডেলি ভিউ দেখলে আমার এই জোনটা আমার কাছে ডেলি লেভেলেও এই জোনটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। এবং নেক্সট যদি আমি আপনাদের যে পয়েন্টটা বললাম 24,000-এর কাছাকাছি যে সাপোর্টটা বললাম, সেই সাপোর্টের আগে একটা ছোট্ট কি পয়েন্ট রয়েছে 24,050, এই জায়গাটা কিন্তু একটা সাপোর্টের কাজ করতে পারে যদি মার্কেটে একটা ড্রাস্টিক্যালি ফল আসে সেই জায়গা থেকে। তো এটা হচ্ছে আমাদের নিফটির ভিউ। এবং আমি একটা স্টকের আপনাদেরকে কথা বলেছিলাম, যে স্টকটার ব্যাপারে আমি আপনাদেরকে জানাবো বলেছিলাম, সেই স্টকটা যদি আমি দেখি, সেই স্টকটা হচ্ছে ম্যাস্টিক বলে যে স্টকটি রয়েছে। এই ম্যাস্টিক স্টকটিকে আমাদেরকে নজরে রাখতে হবে। এবং এই স্টকটিকে আমি কেন নজরে রাখতে বলছি, কারণ স্মল ক্যাপ আইটি যে কোম্পানিগুলো রয়েছে, তার মধ্যে থেকে এই স্টকটির চার্টের প্যাটার্ন অত্যন্ত আমার কাছে ভালো লেগেছে। এবং সেই সাথে সাথে এর যে রেজাল্ট আছে, সেই রেজাল্টটা খুব মোটামুটি একটা ভালো মার্কেট স্ট্যান্ডার্ড একটা রেজাল্ট করেছে। এবং তার অনুযায়ী যদি আমি চার্টের প্যাটার্ন দেখি, সেই প্যাটার্নটা আমার কাছে খুবই ভালো লেগে, মানে একটা স্ট্যান্ডার্ডাইজ প্যাটার্ন সে তৈরি করছে। এর একটা 1890-এর কাছে একটা মেজর রেজিস্ট্যান্স হচ্ছে, সেই রেজিস্ট্যান্সে ব্রেকআউট পেলে একটা 200 থেকে 300 পয়েন্টের র্যালি এখান থেকে আমরা দেখতে পাবো। আবারও বলছি, এটা কিন্তু কোনো রেকমেন্ডেশন নয়, আমি যে একটা জাস্ট এডুকেশন পারপাসে এই স্টকটাকে বলছি, এই একটা অ্যানালিসিসের জন্য। এরপর আইটি ইন্ডাস্ট্রি যে ব্যাপারটা, যে আইটি সেক্টরের যে জায়গাটা ছিল, সেই জায়গাটা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এই জোনটা কতটা ভাবে ইম্পর্টেন্ট হতে পারে। এবার কালকের মার্কেটে এই জোনটাকে কিভাবে আইটি সেক্টরটা প্লে করে, তারপরে আমরা সেটাকে দেখতে পাবো। এরপর যদি এফএমসিজি সেক্টরটা আমি দেখি, এফএমসিজি সেক্টর যদি আমি ভালো করে দেখি যে এফএমসিজি সেক্টরটা কোন জায়গাতে থেকে বাউন্স করেছে, আপনারা দেখেছেন আগের দিন আমি দেখেছি। তো এই জায়গাটায় যে রেজিস্ট্যান্সের জায়গাটা রয়েছে, সেই রেজিস্ট্যান্সের জায়গাটা আমাদেরকে ভালো দেখতে হবে, কারণ এই রেজিস্ট্যান্সের উপর যদি এফএমসিজি ইন্ডাস্ট্রি সেক্টরটা বা আমার এফএমসিজি যে ইন্ডেক্সটা রয়েছে সেটা যদি দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু আমাদের মধ্যে এখান থেকে একটা ভালো রকমের পজিটিভ প্লেস, মানে 5-6 হাজারের একটা র্যালি আমরা আরামসে এখান থেকে দেখতে পাওয়ার চান্স রয়েছে। তো আমি বারবার বলবো যে নিফটির কিছু কিছু স্টক বা সেক্টর রয়েছে যেগুলো মার্কেটের মধ্যে
বুলিশনেস তৈরি করার চেষ্টা করছে, সেই সেক্টরগুলোকে আপনারা দেখুন ভালো করে। যে স্টকগুলো বললাম, যে ইন্ডেক্সগুলো বললাম, যে নিফটির যে কি পয়েন্টগুলো বললাম, সেগুলোর উপর নজর রাখার চেষ্টা করুন। কালকের জন্য নিফটির যে ক্রুশিয়াল পয়েন্ট সেটা মনে রাখবেন, যে নিফটির যে আমি জোনটা বললাম 24,000, ডাউন সাইডে 24,190 থেকে 140, এই 50 পয়েন্টের যে জোনটা রয়েছে, সেই জোনটা উপরের দিকে আমার যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে 23,000, 24,320, এটা অবশ্যই একটা ভাইটাল পয়েন্ট। ওপেনিং এর উপর সেটা ডিপেন্ড করবে। আর উপরের দিকে 24,520 একটা আলটিমেট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তো যেভাবে নিফটি ওপেন হবে সেইভাবে আপনারা চেষ্টা করবেন নিফটি মোটামুটি ধরে রাখুন যে 300 পয়েন্টের একটা রেঞ্জের মধ্যে নিফটি রয়েছে। সেই 300 পয়েন্টের রেঞ্জের মধ্যে নিফটি চেষ্টা করবে যে নিজের মধ্যে থেকে একটা ট্রেন্ড তৈরি করার চেষ্টা করবে স্মল টাইম ফ্রেমে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিও। নমস্কার।